মাস পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ঘোষিত হয়েছে। রায় ঘোষিত হওয়ার ফলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামানের পক্ষে রিভিউ আবেদনে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে পূর্ণাঙ্গ রায় পড়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আসামি পক্ষ। থাকছে প্যাট্রিক ডিকোস্টার রিপোর্টে। রিভিউ খারিজ হয়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় কিন্তু এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ আবুল হান্নান। প্যাট্রিক ডিকোস্টার আরেকটি রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের সময় এটিএম নাসির এবং রাজাকার দুই ভাই একত্রে মিলেই আসামিরা পালিয়ে যেতে পারে এমন আশঙ্কা করেন তদন্ত সংস্থার এই দুই প্রধান। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে গঠিত তদন্ত সংস্থার গ্রেপ্তার করার অধিকার নাই, এমনকি আমরা রিকুইজিশন দিতে করে দিতে পারি না কাউকে গ্রেপ্তার করার জন্য। একটা আসামিকে যদি তদন্তকালীন সময়ে অ্যারেস্ট করা যায় তাতে সাক্ষীদের এবং ভিকটিম পরিবারদের মনোবলটা অনেক বেড়ে যায়। প্যাট্রিক ডিকোস্টা, মাই টিভি, ঢাকা। সেটা আমার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি লিভ টু আপিলের আদেশ 30 নভেম্বর পুনর্নির্ধারণ করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন ও অভিযোগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুটি লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। জাতীয়তাবাদী সমর্থিত শিক্ষাবিদ পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি ও আন্দোলনের বিষয়ে শিক্ষাবিদ ও পেশাজীবী নেতাদের মতামত ধৈর্য সহকারে শোনেন তিনি। আগামীকাল শুরু হচ্ছে সার্ক শীর্ষ সম্মেলন। এরই মধ্যে নেপালের কাঠমান্ডুতে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সার্কভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা নেপালে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকলকে দেয়া হয় গার্ড অব অনার। এদিকে মঙ্গলবার অনুষ্ঠিত হয় সার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। অনিশ্চয়তায় থাকা সার্ক বিদ্যুৎ সহযোগিতা বিষয়ক চুক্তি সহ দেখছে না আরো 2টি চুক্তি। বৈঠক শেষে এমনই হতাশার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রফিকুল ইসলামের ক্যামেরায় নেপাল থেকে আরো জানাচ্ছেন রাকিব হাসান। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের 18তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেপালে পৌঁছেছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ত্রিভুবন বিমানবন্দরে রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানান নেপালের উপপ্রধানমন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিমানবন্দরে রাষ্ট্রপ্রধানদের দেয়া হয় গার্ড অব অনার। আঠারোতম সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে এখন নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছে 60টি দেশের সরকার প্রধান। আগামী 2 দিন অনুষ্ঠিত হবে শীর্ষ পর্যায়ের বৈঠক। এই বৈঠক থেকে উঠে আসবে নতুন নতুন সিদ্ধান্ত। এর আগে সকালে সার্কভুক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রীদের অংশগ্রহণে সম্মেলনের 3য় পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম সার্ক কাউন্সিল অব মিনিস্টার্স অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বৈঠক শেষে বাংলাদেশি গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলনে বৈঠকের ফলাফল তুলে ধরে একটি গতিশীল ও কার্যকর সংস্থায় পরিণত করার লক্ষ্যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই অঞ্চলের মানুষের সত্যিকার উন্নয়নের স্বার্থে আমরা আঞ্চলিক প্রকল্প সমূহের সময়ানুগ বাস্তবায়নের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি। রাকিব হাসান, মাই টিভি, কাঠমান্ডু, নেপাল। একটি নিষেধাজ্ঞা আগামী 5 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে $20 বিলিয়ন ব্যয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। জাতীয় প্রেস ক্লাবে বিদ্যুৎ খাতের সরকারের সাফল্য নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান। এ খাতে দুর্নীতি প্রতিরোধে বিদ্যুৎ ও খনিজ মন্ত্রণালয়কে ডিজিটালাইজড করা হচ্ছে বলেও জানান নসরুল হামিদ বিপু। আর প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী জানান 5 বছরে বিদ্যুতের উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে। আরো জানাচ্ছেন মানিকলাল ঘোষ। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের উদ্যোগে আয়োজন করা হয় আলোকিত বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্জন শীর্ষক সেমিনার। 25 বছর যাবতই অনুষ্ঠানে এ খাতে সরকারের সাফল্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি জানান এই খাতে সরকারের আগামী পরিকল্পনার কথা। প্রায় $20 বিলিয়ন
এই খাতে ইনভেস্ট করবে $20 বিলিয়ন। আগামীতে আমরা যে মাস্টার প্ল্যানটা করেছি সেই গ্যাসের মহাপরিকল্পনাটা আমরা রিভিউ করতে যাচ্ছি। আমরা অতি শীঘ্রই গ্যাসের একটা নতুন মাস্টার প্ল্যান করতে যাচ্ছি। আমাদের বিদ্যুতেও মাস্টার প্ল্যানটা রিভিউ হচ্ছে। গত 5 বছরে বিদ্যুতের উৎপাদন দ্বিগুণ হয়েছে উল্লেখ করে এই খাতে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি। যেসব পরিকল্পনাধীন প্রকল্প আছে যে আমাদের ওই নেতৃত্বকে শুধু সমর্থন দিলে চলবে না, আমাদের কর্মে আমাদের চিন্তায় যদি সমর্থন দিতে পারি এই সরকারকে, তাহলে দেশের ভাগ্য পরিবর্তন হচ্ছে আরো ইনশাআল্লাহ অনেক বেশি হবে। বিদ্যুৎ খাতে সরকারের সফলতার পাশাপাশি বিশেষজ্ঞদের বক্তব্যে ফুটে ওঠে নানা অনিয়ম আর ব্যর্থতার চিত্র। প্রাইসিং এ আপনারা একদম খিচুড়ি বানিয়ে ফেলেছেন, এত জায়গায় এত রকম গোলমাল, এগুলাকে আপনাদেরকে কারেক্ট করতে হবে। আমি পাওয়ার নিয়ে যদি কস্ট অফ প্রোডাকশনের কথা বলি, আমার কম্পিটিটিভনেসের কথা বলি, তাহলে একজন শিল্প উদ্যোক্তা হিসাবে আমি আমার নিজের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থেকেই যাবে। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। রাজধানীতে যত্রতত্র রাস্তা পারাপারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সকাল থেকে কারওয়ান বাজার ও বাংলা মোটরে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পারাপারের অপরাধে জরিমানা করা হয়েছে অনেককে। অভিযানের প্রথম দিন হওয়াতে জেল নয়, অপরাধ অনুযায়ী 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। দুপুরে অভিযান পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ এ ধরনের অভিযানের ফলে জনসচেতনতা বৃদ্ধি পাবে আর এ ধরনের অভিযানকে সমর্থন জানিয়েছেন নগরবাসী। এসকে লিটনের রিপোর্ট। কয়েকদিন থেকে ট্রাফিক পুলিশ গলা ফাটিয়ে মাইকে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য যত্রতত্র রাস্তা পারাপার থেকে নগরবাসীকে বিরত থাকার আহ্বান জানান। গত 22 নভেম্বর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ জানিয়েছিলেন, যত্রতত্র রাস্তা পারাপার নয়, ফুট ওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি করতে 3 দিনের ক্যাম্পেইনের পর যত্রতত্র রাস্তা পারাপারকারীদের বিরুদ্ধে জেল জরিমানা করা হবে। নাগরিকদের, প্যাডেস্ট্রিয়ানদেরকে, রোড ইউজার্সদেরকে ফুট ওভার ব্রিজগুলো রয়েছে সেগুলো ব্যবহারে আমরা অনুপ্রাণিত করতে চাই। নির্ধারিত দিন অনুযায়ী রাজধানী কারওয়ান বাজার ও বাংলা মোটরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যত্রতত্র রাস্তা পারাপারের অপরাধে জরিমানার বৈঠক। এই বৈঠক থেকে উঠে আসবে নতুন নতুন সিদ্ধান্ত। এর আগে সকালে সার্কভুক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রীদের অংশগ্রহণে সম্মেলনের 3য় পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম। এটিএম নাসির এবং রাজাকার 2 ভাই একত্রে মিলেই অনিশ্চয়তায় থাকা সার্ক বিদ্যুৎ সহযোগিতা বিষয়ক চুক্তি সহ দেখছে না আরো 2টি চুক্তি। বৈঠক শেষে এমনই হতাশার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একটি গতিশীল ও কার্যকর সংস্থায় পরিণত করার লক্ষ্যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই অঞ্চলের মানুষের সত্যিকার উন্নয়নের কম্পিটিটিভনেসের কথা বলি, তাহলে একজন শিল্প উদ্যোক্তা হিসাবে আমি আমার নিজের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থেকেই যাবে। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। তুল হামিদ বিপু তিনি জানান, এই সাথে সরকারের আগামী পরিকল্পনার কথা। প্রায় $20 বিলিয়ন এই খাতে ইনভেস্ট করবে, $20 বিলিয়ন। আগামী রিভিউ খারিজ হয়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় কিন্তু এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ আবুল হাসান। প্যাট্রিক ডিগস্টার, আরটি রিপোর্ট। 2 ভাই একত্রে মিলেই একদম খিচুড়ি বানিয়ে ফেলেছেন, এত জায়গায় এত রকম গোলমাল, এগুলাকে আপনাদেরকে কারেক্ট করতে হবে। আমি পাওয়ার নিয়ে যদি কস্ট অফ প্রোডাকশনের কথা বলি, আমার উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি। যেসব পরিকল্পনাধীন প্রকল্প আছে যে আমাদের ওই নেতৃত্বকে শুধু সমর্থন দিলে চলবে। নেপালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকলকে দেয়া হয় গার্ড অব অনার। এদিকে মঙ্গলবার অনুষ্ঠিত হয় সার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। অনিশ্চয়তায় থাকা সার্ক বিদ্যুৎ জাতীয়তাবাদী সমর্থিত শিক্ষাবিদ, পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে থাকায় আসামিরা পালিয়ে যেতে পারে এমন আশঙ্কা করেন তদন্ত সংস্থার এই দুই প্রধান। এই আন্তর্জাতিক অপরাধ মহান মুক্তিযুদ্ধের সময় এটিএম নাসির এবং রাজাকার দুই ভাই একত্রে মিলেই জাতীয় প্রেস ক্লাবে বিদ্যুৎ খাতের সরকারের সাফল্য নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান। এ খাতে দুর্নীতি প্রতিরোধে বিদ্যুৎ ও খনিজ মন্ত্রণালয়কে ডিজিটালাইজড করা হচ্ছে বলেও সহযোগিতা চান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি। যেসব পরিকল্পনাধীন প্রকল্প আছে তিনি জানান এই সাথে সরকারের আগামী পরিকল্পনার কথা। প্রায় $20 বিলিয়ন এই খাতে ইনভেস্ট করবে, $20 বিলিয়ন। আগামীতে আমরা অনিশ্চয়তায় থাকা সার্ক বিদ্যুৎ সহযোগিতা বিষয়ক চুক্তি সহ দেখছে না আরো দুইটি চুক্তি। বৈঠক শেষে এমনই হতাশার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।